নমস্কার, সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি এবং আপনাদের জন্য ভালো থাকা আমার উত্তরোত্তর আরো বৃদ্ধি পাচ্ছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা আমাকে প্রত্যেকদিন আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করছে। যেভাবে আপনারা আমার ভিডিওর সাথে যুক্ত হন বা হয়ে থাকেন বা রেগুলার বেসিসে আমাকে কমেন্ট করেন, আরো দাবি করেন, আবদার করেন, আমি সত্যি আপ্লুত। এইভাবেই থাকুক আমার সাথে আপনাদের বন্ধনটা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা জানেন অবশ্য যে আমি বেশ কয়েকদিন ধরে পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এই প্রশ্নটা একজন আমাকে মেসেঞ্জারে করেছিলেন যে পার্সোনালিটি তো পার্সোনালিটি, সেটা অসুখ কী করে হয়? খুব ভালো একটা প্রশ্ন। আমি সেই প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু আজকে প্রবেশ করব এই আলোচনায়। পার্সোনালিটি কখন অসুখে পরিণত হয়, তাই তো? আসলে ব্যক্তিত্ব সবার আমাদের আছে। আমার এক ব্যক্তিত্ব, আপনি যিনি দেখছেন আমার এই ভিডিওটা তার এক ব্যক্তিত্ব, আপনার পরিবারে বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে। কিন্তু সেই ব্যক্তিত্ব যখন অধিক মাত্রায় তার জীবনকে, সেই ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করে তোলে এবং মানে সোশ্যাল একটা রিলেশনশিপকে বা মানে প্রভাবিত করে, যেমন ধরুন সমাজের ক্ষেত্রে সেটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, বা সমাজের সাথে এই ব্যক্তির একটা কিন্তু টাসেল হতে পারে, কনফ্লিক্ট হতে পারে এবং ব্যক্তির নিজের জীবনেও অনেক রকম সমস্যায় পড়তে পারে। ব্যক্তির সাথে তার পরিবারের মানুষজনের অনেক সমস্যা হতে পারে। সেই জায়গায় অর্থাৎ তার ব্যক্তিত্ব কোথাও গিয়ে অধিক মাত্রায় অসুবিধে সৃষ্টি করছে, তখন কিন্তু ডিসঅর্ডার বলা হচ্ছে, পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। কিন্তু ব্যক্তিত্ব মানেই রোগ নয়, কিন্তু প্রত্যেকের মধ্যে আমাদের, এবং এই ডিসঅর্ডারগুলোর মধ্যেও দু একটা করে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি আছে। আমি যখনই এগুলো নিয়ে পড়াশোনা করি তখনই ভাবি এই একটা তো আমার মধ্যে আছে, ওই একটাও তো আমার মধ্যে আছে। প্রত্যেকের মধ্যেই কিন্তু আমাদের এই পার্সোনালিটির ক্যারেক্টারিস্টিকগুলো আছে কম বেশি। কিন্তু কোনো একজন মানুষের মধ্যে ধরুন আমরা ৮টা বা ১০টা ক্রাইটেরিয়া রাখলাম, তার মধ্যে ৭টা বা ৬টাই মিলে গেল কোনো একজন মানুষের সাথে। নেগেটিভ বিহেভিয়ার, ডেফিনেটলি পজিটিভ নয়, নেগেটিভ ক্যারেক্টারিস্টিক, তো তখন কিন্তু আমরা বলি এই মানুষটির মধ্যে ব্যক্তিত্বের অসুখ রয়েছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এই কয়েকটা এপিসোড ধরেই কিন্তু আমি আলোচনা করছি ক্লাস্টার বি নিয়ে, যেগুলো নাকি মানে ড্রামাটিক এবং একটু ইরোটিক, এই ধরনের বিহেভিয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আলোচনা করব হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা বিষয়টা কি? প্রথম কথা হচ্ছে, আমরা কী কী নিয়ে আলোচনা করেছি যদি সেটা একবার চোখ বোলাই। বর্ডার লাইন করেছি, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের যে এই যে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যদি ওয়ান লাইনার আপনারা মাথায় রাখেন তাহলে পুরোটা আপনাদের কাছে চলে আসবে ক্লিয়ার হয়ে। সেটা হলো অ্যাটেনশন সিকার। প্রথম কথাই হচ্ছে, এই মানুষগুলো প্রচণ্ড পরিমাণে অ্যাটেনশনকে পছন্দ করে। খেয়াল করে দেখুন, আমি একটু আগে যে কথাটা বললাম যে আমরা প্রত্যেকে কিন্তু অ্যাটেনশন পছন্দ করি, কিন্তু এই অ্যাটেনশন পছন্দ করাটা এক জিনিস, সেটা আমি আপনি আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রিয়জনরা আমাদের অ্যাটেনশন দিক, কিন্তু এটা কিন্তু এদের মাথায় থাকে না। এদের প্রিয় অপ্রিয় সর্বত্র তারা মনে করেন যে সেন্টার অফ অ্যাটেনশন তারাই হবেন, অর্থাৎ তাদেরকে ঘিরেই সব কিছু হবে। এটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আমরা কিন্তু বলতে পারি যে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষ এই মানুষগুলো। প্রথম কথা হচ্ছে, তারা হচ্ছে অ্যাটেনশন সিকার হয়। সব জায়গায় তাদের তাদের ভাবনাকে প্রাধান্য দিতে হবে, তাদের উপস্থিতিকে প্রাধান্য দিতে হবে। যেখানেই তারা কেন্দ্রবিন্দুতে থাকবে না সেখানেই কিন্তু তারা কোনো ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না, বা সেইখানটা ছেড়ে চলে যাবে, কোনো রিলেশন বিল্ড আপ করতে পারবে না। ভয়ঙ্করভাবে তাদের একটা মধ্যে একটা মানে ইম্পালসিভনেস চলে আসবে, যে এখানে আমি কোনো রকম আমার গুরুত্ব নিই, অতএব এই মানুষগুলো খারাপ। তাদের ধারণাটাই তৈরি হবে যে এরা যখন আমাকে অ্যাটেনশন দিচ্ছে না তার মানে এরাই ভালো নয়। আমার প্রবলেমটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি না। প্রথম হচ্ছে, আমরা ওয়ান লাইনার বললাম অ্যাটেনশন সিকার। মাত্রাতিরিক্ত অ্যাটেনশন সিকার হলে কিন্তু তাহলে আমরা হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে বলতে পারি। তবুও আবারও বলবো, আজকে 8টা বলবো, তার মধ্যে ম্যাক্সিমাম যেন 6টা মেলে তবেই কিন্তু এটাকে আমরা বলতে পারি। তবু দুম করে একটা দুটো দেখে কিন্তু আমরা আমাদের পরিবারের মানুষকে বা আমাদের মানে প্রিয়জনদের বলবো না যে তুমি তোমার এই রোগটা আছে, কখনোই এটা করবো
করবেন। আমি প্রত্যেকটা কিন্তু ব্যক্তিত্বের অসুখ নিয়ে যখনই আলোচনা করি এইগুলো কিন্তু আমি আপনাদের সাবধানতা অবলম্বন করতে বলি। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ধরুন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন, যেমন আমি সত্যি সাজগোজ করতে ভালোবাসি এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের ফিটনেস থাকাটা বা তার একটা প্রেজেন্টেবল হওয়াটা প্রয়োজন, কিন্তু এই জায়গাটাই অত্যন্ত বেশি। যেমন ধরুন কেউ হয়তো নেল করিয়ে হলো, আমি মেয়েদের দিয়ে বলছি, কারণ ছেলে মেয়ে নির্বিশেষে এটার রেশিও কিন্তু একদম 50-50। যদি 100 জন মানে ধরা হয়, তাহলে দেখা যাবে যে 50% মহিলা, 50% পুরুষ, অর্থাৎ মহিলাদের বা পুরুষদের যে কেবলমাত্র একাক হয় তা কিন্তু নয়, নারী পুরুষ নির্বিশেষে এই ধরনের ডিসঅর্ডার হতে পারে। হয়তো নেল করিয়ে এলো, এই নেল করিয়ে আসার পর দেখা গেল যে যেসব নেল পেন্টিং হয় আর কি, সেটা করিয়ে আসার পর দেখা গেল যে সেটাকেই ফ্লন্ট করে করে কথা বলা, কিংবা একটা ঘড়ি কিনলো, সেই ঘড়িটাকে দেখিয়ে দেখিয়ে কথা বলা, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিংবা তাদের কথা বলার ভঙ্গি এতটা অতিরঞ্জিত করে কথা বলা, কিংবা তাদের ড্রেস পোশাক আশাক দেখলেই মনে হবে যে ওরে বাপরে কি একটা যেন চকমকে ব্যাপার। অনেকেই কিন্তু আমার যেটা স্পেশালি যেটা আমার মাঝে মাঝে মনে হয় যে রণবীর সিং, ঠিক বললাম কিনা জানি না, রণবীর সিংয়ের এই ড্রেস সেন্স কিন্তু খানিকটা হিস্ট্রিয়নিক পার্সোনালিটির মধ্যে আমার অন্তত পক্ষে সেটা মনে হয় যে ওই অ্যাট্রাকশন একটা দেওয়া বিহেভিয়ারে, ড্রেসে, অ্যাপিয়ারেন্সের মধ্যে যে সবসময় আমি সেন্টার অফ অ্যাটেনশনে জায়গাটা ক্রিয়েট করা আমার মনে হয়, বিশেষত ড্রেস সেন্সের ক্ষেত্রে। এরপরে কি আছে, সেক্সুয়াল সিডাকটিভ একটা মানে বিহেভিয়ার এদের মধ্যে থাকে। এরা যতটা কথায় গরম করে বিছানায় অতটা নয়, এই শব্দগুলোই কিন্তু আমরা এদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে। অর্থাৎ এরা কথায় কথায় মারিতং জগৎ, মানে মুখে এত বেশি বেশি করে এরা বলবে সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে, অথচ যখন এরা অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিলেশনে যাবে তখন কিন্তু অতটাও তারা কেপেবল নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় কেপেবল নয় এইরকম মানুষরা আরও বেশি করে এই ধরনের অতিরঞ্জিত বিহেভিয়ার করে। অর্থাৎ ধরুন কোনো পুরুষ মানুষ, তার হয়তো সেক্সুয়াল কেপেবিলিটি বিন্দুমাত্র নেই, বা তার হয়তো সেই রকম আর্জ নেই, অথচ সে এই টপিকের উপরে সব থেকে বেশি বলতে পছন্দ করবে। এই টপিক নিয়ে বেশি করে সকল বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে দেখবেন হাইপার হয়ে কথা বলার চেষ্টা করবে। হয়তো তার স্পাউস একমাত্র জানতে পারবে যে তুমি এত বকছো, কিন্তু আসলেও তুমি এতটা বকার মতো হয়তো মানুষ নও। তো এই ধরনের একটা সিডাকটিভ একটা বিহেভিয়ার করবে, এবং এরা কিন্তু কথার মাধ্যমে, এদের অ্যাটিটিউডের মাধ্যমে, ড্রেস সেন্সের মাধ্যমে অন্যের যদি তার গুণ দিয়ে না হয়, অন্যকে অ্যাট্রাক্ট করার জন্য নিজের সেক্স অবজেক্টকে অনেক বেশি বা সেক্সুয়াল অ্যাপিয়ারেন্সকে অনেক বেশি এরা কাজে লাগায়। যেভাবেই হোক আসলে অ্যাটেনশনটা আনতে হবে। এর পরেরটা কি, স্পিচ। আমি এক্ষুনি বলছিলাম যে কথায় কথায় মারিতং জগৎ যে কথাটা আমরা বাংলায় বলি, হ্যাঁ এরা কিন্তু ঠিক এই শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এমনভাবে আলোচনা করবে, এমনভাবে কথা বলবে, আপনার মনে হবে আপনি বায়াসড হয়ে যাচ্ছেন, আপনার মনে হবে যে আমি বোধহয় এর কথাতে, এইরকম ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মানুষের কথাতে অনেকে রিলেশনে জড়িয়ে পড়ে ভয়ঙ্কর আঘাত পেয়ে যান শুধু কথায় ভেসে যাওয়া। তো এত অতিরঞ্জিত কথা বলেন সব ব্যাপারে, এবং তারা দেখান যে যেহেতু তাদের ওই অ্যাট্রাকশনটা নিতে হবে, তাই সব ব্যাপারে অল্প অল্প জ্ঞান নিয়ে, আবার ধার করা জ্ঞান নিয়েও কিন্তু অনেকে চেষ্টা করেন যে আমি নিজেকে সুপিরিয়র ফিল করা, বা আমি একটা দারুণ কথা বলতে পারি, আমি এই সম্পর্কে জ্ঞান আছে আমার, এই ধরনের একটা অ্যাটিটিউড করার চেষ্টা করে। আমাদের অনেক নেতা মন্ত্রীর মধ্যেও কিন্তু এটা আছে, সব ল্যাঙ্গুয়েজ তারা জানেন, সব বিষয়ে কথা বলতে পারেন, সমস্ত পৃথিবীতে এমন কোনো জ্ঞানই নেই যেটা তার নেই। তো এই ধরনের অ্যাটিটিউড কিন্তু অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেরও রয়েছে। যেমন সব থেকে বেশি যদি মানে এই মুহূর্তে মনে পড়ছে সেটা হচ্ছে রাখি সাওয়ান্তের কথা। একদম টোটালি রাখি সাওয়ান্তকে দেখে কিন্তু আমার হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষ বলে মনে হয়, যেটা সবসময় উনি মনে করেন যে কোনো রকম এটার মধ্যে কিন্তু কোনো, মানে আমি তাকে দোষী বা দায়ী করছি না, এই ক্যারেক্টারের উনি মানুষ। এরপরে কি, মানে সাজেস্টিবিলিটি, এই যে কোনো কিছুতে অন্যের কথাকে প্রাধান্য দেওয়াটা অনেক বেশি তাদের ক্ষেত্রে। ধরুন বাড়ির লোক বা হাজব্যান্ড বা ওয়াইফ কিছু বলছে, সেটা প্রাধান্য দিচ্ছে না, বন্ধু কি বলছে, বাইরের লোক কি বলছে,
এটার উপরে কিন্তু অনেক বেশি এরা গুরুত্ব দিয়ে থাকে। এই জায়গাটা এদের প্রাধান্য পায়। অন্যের কথা মানে অন্যের কথা ঠিক নয়, মানে নিজের ওপিনিয়নটা সবথেকে বেশি তো এরা প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু কাছের মানুষদের কথা কিন্তু এরা খুব কম গ্রহণ করে। তার থেকে বেশি বন্ধু বান্ধব, বাইরের লোক, টিভিতে কাউকে দেখলো, সিনেমায় কাউকে দেখলো, ওগুলোকে বেশি ইমপ্লিমেন্ট করার প্রচেষ্টা চালায়। এরপরে হলো যে রিলেশনশিপ। রিলেশনশিপটা কীরকম, এরা যতটা প্রায়োরিটি মানে বলাতে দেয় ততটা কিন্তু ভেতরে দেয় না। সম্পর্ক প্রচণ্ড পরিমাণে হালকা, বলছে তোর মতো এইরকম বন্ধুই আমার নেই, তুই আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড। আসলে তার ক্লোজনেসের এতটুকু সিমটম কিন্তু ভেতরে নেই, বা সেই ইমোশনটাও তার নেই। অর্থাৎ হালকা চালের মানুষ কিন্তু বকুনি খুব বেশি। এই ধরনের মানুষদের রিলেশনশিপ প্রবলেমও কিন্তু হয়। অর্থাৎ আমরা বলি যে রিলেশনশিপ প্রবলেম নিয়ে এরা আসে এইভাবেও, বা এদের দ্বারা যারা এফেক্টেড হয়, একটু আগেই বললাম যে এদের দ্বারা কিন্তু অনেক মানুষ এফেক্টেড হয়। যতটা গুরুত্ব একটা সম্পর্কে দেওয়া উচিত তার বিন্দুমাত্র তারা দেয় না, কিন্তু কথায় হাবভাবে এমন করে যেন এটাই আমার জন্য সব থেকে বেস্ট একটা, এবং ও আমার যা প্রিয় বন্ধু, বা আমি ওর যা প্রিয়, মানে এমন করে আপনাকে গল্প করবে যে আপনার হয়তো মনে হবে এই রে, তাহলে বোধহয় ওকে আমি এতটা ভালোবাসি না, এই মানুষটা যতটা ভালোবাসে। সমস্যা এইগুলো থেকেই তৈরি হয়। শ্যালো ইমোশন। শ্যালো ইমোশনটা কি? শ্যালো ইমোশন মানে হয়তো আপনি এটা তাকে কোনো কথা বলছেন, প্রথমত তো আপনাকে কথা বলতে দেওয়াটাই হয়তো তার জন্য অনেকটা কষ্টকর, সে নিজেই সবসময় নিজেরটা বলবে। যদি বা কথা শুনে আপনার, তাহলে এমন একটা ইমোশন সে দেখাবে যে চোখের জলে নাকের জলে এক হয়ে যাচ্ছে, ভেতরে কিন্তু সে বিন্দুমাত্র দুঃখ পাচ্ছে না। এইরকম প্রচুর ক্যারেক্টারের মানুষজনকে আমরা আশেপাশে দেখতে পাই। তো এই রকম মানুষ মানে ইমোশন, শ্যালো ইমোশন আমরা বলে থাকি। তো সেই জায়গা যাদের রয়েছে সেখান থেকেও কিন্তু বুঝতে হবে এই ধরনের একটা ব্যক্তিত্বের অসুখ এদের মধ্যে থাকার প্রবাবিলিটি রয়েছে। আর কি? অতিরঞ্জিত ড্রামাটিক। আমি প্রথমেই বললাম ক্লাস্টার বি মানেই হচ্ছে ড্রামাটিক। প্রচণ্ড পরিমাণে নাটকীয়তা, যে কোনো কিছু করছে, যে কোনো কিছু বলছে, যে কোনো কিছু তারা মানে একটা স্টেপ তারা এগোচ্ছে, সেটার মধ্যেও তারা নাটক করছে। কিছু কিছু বন্ধু বান্ধবকে দেখবেন তারা এত এক্সাজারেট করেন যে কোনো ছোট্ট বিষয়কে। এক তো হচ্ছে কোনো কথা, কোনো গ্রুপের মধ্যে আপনি আছেন, এরকম বন্ধু বান্ধব দেখবেন, বা পরিবারে কেউ আছেন যে নিজেরটাকে নিয়েই হাইপ করছে, কেউ একটা কিছু বলতে যাচ্ছে সমস্তটা থামিয়ে দিয়ে নিজেরটা বলা, এবং সেটাও খুব নাটকীয়তার সাথে। মানে বাকিরা হয়তো শুনছে, আফটার দ্যাট তারা রিয়েলাইজ করলো যে এতটা যে বাড়িয়ে বলছে, এরকম বাড়িয়ে বলার মতো তো নয়, কিন্তু সেই মুহূর্তে তার বাচনভঙ্গি, তার অ্যাটিটিউড, তার কথা বলা, তার অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এমনভাবে সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, বাকিরা হয়তো শুনেই যাচ্ছে। এই একটা ক্যারেক্টারিস্টিকও কিন্তু তাদের মধ্যে থাকে। সমস্যা হলো, এবারে আমি বলি যে এটার অসুবিধেটা কোথায়। এগুলো অসুখের পর্যায়ে যায় কারণ এরা না কোনো ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারে, না চাকরি বাকরির জায়গায় যেহেতু এদের শ্যালো ইমোশন কাজ করে, ড্রামাটিক হয়, অনেক রকম ডিসপিউট তৈরি করে তারা কাজের জায়গায়। ব্যবসাপত্র করাটা তাদের পক্ষে একটু তো অসুবিধে হতেই পারে, একটু কেন অনেকটাই হতে পারে, যেহেতু তারা সব সময় নিজের অ্যাট্রাকশানটা অন্যকে ফিল করানোর চেষ্টা করে, এবং নিজের ওই সেক্সুয়াল যে সিডাকটিভ বিহেভিয়ার যেটা বললাম সেটাও যদি অ্যাপ্লাই করে, তাহলে চাকরি বা ব্যবসা কোনো জায়গাতেই তাদের স্টেবিলিটি আসা সম্ভব নয়, বরং উল্টে বদনাম হওয়া, বদনাম ঠিক না, মানে এদেরকে পছন্দ না করা, এটাই হওয়াটা স্বাভাবিক। এর সাথে সাথে মানুষ কিন্তু এদেরকে রেসপেক্ট করবে না কখনো, কারণ একদিন না একদিন তাদের ড্রামাটা সকলের কাছে কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে, যার জন্য এদের কিন্তু সম্মানটাও মানে প্রতিনিয়ত কমতে থাকে। এরপরে কি, এরা যেভাবে একজন মানুষের সাথে মিশছে সেইভাবে তো আলটিমেটলি তার ট্রুথটা তো সেরকম নয়, অর্থাৎ সেই মানুষটির বিহেভিয়ারটা একরকম কিন্তু দেখতেটা আরেক রকম, পুরোটাই তার খোলস, পুরোটাই তার ফেস, পুরোটাই তার শ্যাডো। তো এই জায়গাটায় দাঁড়িয়ে যখন সেই মানুষটি সংসার করতে যাচ্ছে, সেই মানুষটি পরিবারের মানুষের সাথে আছে, এরকম প্রচুর মানুষ রয়েছে যে পরিবারের বাইরে তার একটা দারুণ রেপুটেশন, কিন্তু পরিবারের মানুষজন জানে কি ভয়ঙ্কর এই মানুষটার সাথে সংসার করা। তো ডেফিনেটলি রিলেশনের ক্ষেত্রে প্রভাব সাংঘাতিক পড়ে।
প্রগনোসিস সব ক্ষেত্রেই মানে পার্সোনালিটি ডিসঅর্ডারের সব ক্ষেত্রেই কিন্তু প্রগনোসিসটা মানে একটু ডিফিকাল্ট থাকে, কাজ করতে একটু কষ্ট হয়, কিন্তু একমাত্র যেটা ট্রিটমেন্ট করার একমাত্র পদ্ধতি হলো সেটা সাইকোথেরাপি, কাউন্সেলিং। এই বিহেভিয়ারগুলো তার সামনে তুলে ধরে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে, অর্থাৎ স্মল পোর্শনে আমরা এগুলোকে নিয়ে তাদের সামনে আলোচনা করি। এবং এটা কিন্তু সময় সাপেক্ষ, মানে আজ এলাম কালকেই সব কিছু ঠিক হয়ে গেল না। প্রথমত এই মানুষকে আগে রিয়েলাইজ করতে হয় যে আমার মধ্যে এই অসুখটা রয়েছে। এই রিয়েলাইজেশনটা দিতেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। আশা করি আপনাদের এই এক একটা করে যে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আলোচনা করছি আপনাদের সুবিধে হবে। কিন্তু আবারও বলি, দুম করে একটা দুটো দেখে কাউকে বলবেন না তুই তো হিস্ট্রিয়নিক পার্সোনালিটি কিংবা তুই তো নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষ, এটা বলা ঠিক নয়। আগে দেখতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকগুলো ক্যারেক্টারিস্টিককে যদি মেলাতে পারি একজন মানুষের সাথে, তখনই কিন্তু আমরা এটা বলবো। শেষে এসে বলি যে এরপরে আমরা কিন্তু ক্লাস্টার বি অর্থাৎ ড্রামাটিক বা যে মানে অত্যন্ত নাটকীয় যে আর কি ফিচার্সগুলো রয়েছে সেটা নিয়েই আমরা আলোচনা করলাম। নেক্সট দিন আমি আলোচনা করব ফিয়ার অ্যান্ড ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের রয়েছে, অর্থাৎ ভীতু প্রকৃতির মানুষদের নিয়ে। এটা কিন্তু ক্লাস্টার সি। ক্লাস্টার এ একদম শেষে আলোচনা করব। আমি গত দিনের আলোচনাতেও বলেছিলাম 10টা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমাদের মানে নিয়ে কাজ করতে হয়। তো ক্লাস্টার এ যেটা রয়েছে সেটা অড এসেন্ট্রিক রয়েছে, যেটা নাকি অনেক ক্ষেত্রেই আমরা নন ট্রিটেবল বলেই আলোচনা করি, তাই ওটাকে আমি সবার শেষে আলোচনা করব। এই ক্লাস্টার বি আজকে শেষ হলেও আগামী দিনে ক্লাস্টার সি নিয়ে আলোচনা করব। যাদের মনে হবে যে এই ধরনের মানুষ আপনার সামনে রয়েছে, ফরওয়ার্ড করে দিন, মানে শেয়ার করে দিন ভিডিওটা, তাহলে দেখবেন তারা হয়তো ভিডিওটা দেখেও অনেকটা রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাগুলো আছে, তাহলে আমি চেষ্টা করবো এগুলোকে ঠিক করার। হতে পারে, আমরা তো জানি না কোন মানুষকে আমরা কিভাবে তার উপকারে লাগতে পারি। আশা করি সবাই খুব ভালো মানে ভাবে এই বিষয়টাকে বুঝলেন বা বোঝাতে আমি সক্ষম হলাম। আগামী দিনে চেষ্টা করব আরেকটু ভালো করে আপনাদেরকে পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো নিয়ে আলোচনা করার জন্য। সাথে থাকুন যেভাবে আছেন, আর ভালো থাকার চেষ্টা করুন। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।